হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকে তোমাদেরকে করাবো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সেন্ট্রাল ব্যাংকস মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল বা ক্রেডিট কন্ট্রোল মেথড অফ সেন্ট্রাল ব্যাংক। হেডিংটা দেওয়া আছে, আগের দিন একটুখানি করতে না আমি বোর্ডে যা লিখবো তুমি কিন্তু সেটাই লিখবে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আমরা আগের দিন একটুখানি শুরু করেছিলাম, তারপরে সম্ভবত আমি বললাম যা থাক, পরে ব্যাংক রেট নিয়ে আলোচনা করবো, তাই তো? চলো আজকে আমরা প্রথম স্টার্ট করব ব্যাংক রেট। আমার পড়াটা যদি তোমাদের কারো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কি বললাম, সেন্ট্রাল ব্যাংকস মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল বা ক্রেডিট কন্ট্রোল মেথডস অফ সেন্ট্রাল ব্যাংক, যে কোনো একটা। এবার এখানে প্রথম যেটা আমরা আজকে ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হলো ব্যাংক রেট। ব্যাংক রেট ইংলিশেও যেটা বলে বাংলাতেও তাই বলে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একজন লোক, মানে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি আর কি, মানুষ। তো আমি কোথায় যাব আমার অ্যাকাউন্ট খুলতে? আমি যাব কমার্শিয়াল ব্যাংকে। কমার্শিয়াল ব্যাংক বা বাংলাতে যেটাকে আমরা বলি বাণিজ্যিক, তাই তো? আচ্ছা, তোমরা লেখাটা ঠিকঠাক দেখতে পাচ্ছ? আমি আজকে ব্লু কালিতে লিখছি, কালো কালি খুঁজে পাচ্ছি। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এখানে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। এবার কমার্শিয়াল ব্যাংকের কিছু দরকার হলে কমার্শিয়াল ব্যাংক কোথায় যায়? সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়, তাই তো? সেন্ট্রাল ব্যাংক, যাকে আমরা বাংলাতে বলবো কেন্দ্রীয় ব্যাংক। ওটা কি মানে গরম, একবার ভাবো, এসিটা বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল না? মারাত্মক লেভেলের গরম হচ্ছে। আর আমি এসিতে থাকতে পারছি না, কান বন্ধ হয়ে যাচ্ছে। কান বন্ধ হয়ে গেছে, শরীর খারাপ আগে থেকেই হয়েছে, আর এসিবি থেকে আরো শরীর কষ্ট হচ্ছে। আমি পারি না, আর এই বাচ্চাটার জন্য থাকতে হচ্ছে আমার। এবার দেখো, সেন্ট্রাল ব্যাংক হলো, এবার আমরা যদি এখানে টাকা জমা রাখি, ধরো কমার্শিয়াল ব্যাংক আমাকে টাকা দিল, কমার্শিয়াল ব্যাংক আমাকে লোন দিল, তাহলে আমি কমার্শিয়াল ব্যাংকে কি দেব? ইন্টারেস্ট দেব। সেই ইন্টারেস্টটাকে আমরা কি বলে থাকি? এমনি, হ্যাঁ সুদ, বাংলাতে এমনি আমরা সুদ বলে দিই। হ্যাঁ, এটার আর কোনো ব্যাপার, মানে এটার আলাদা কোনো নাম সেইভাবে নেই। মৌলিক সুদের হার বাংলাতে বলে, যদিও মৌলিক সুদের হার, সেটার আলাদা কোনো নাম আছে কিনা আমাকে একটুখানি দেখতে হবে, দাঁড়াও লিখে বলছি। প্রাইম লেন্ডিং রেট, মোটামুটি প্রাইম লেন্ডিং রেট বলা যেতে পারে। আমরা এটা ইন্টারেস্ট লিখলাম, ঠিক আছে? বা সুদ। তাই এবার যদি যদি সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে কমার্শিয়াল ব্যাংক লোন নেয়, বা এটা লোন, আমি যদি কোনো সময় বাংলা লিখেছি, তুই গলাটা তো ব্যথা দাও। হ্যাঁ, শরীর তো গরম হয়ে গেছে যে কফের সঙ্গে রক্ত উঠছে, আর গলা এত ব্যথা যে মনে হচ্ছে একটু গরম কিছু খেলে ভালো হয়। চাটা শরীরকে গরম করে বড্ড বেশি। ঠান্ডা লাগার অনেক কারণ আছে বাবা। আচ্ছা, লোন। এবার যদি সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে লোন দেয়, তাহলে কি হবে? তাহলে কমার্শিয়াল ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টের নামটা কি হচ্ছে? ব্যাংক।
আমরা এইটাকে ইন্টারেস্ট বা সুদ বলে চালিয়ে দিতে পারি, কিন্তু যখন কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কমার্শিয়াল ব্যাংকে যেই রেটে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় সেটাকে আমরা কি বলবো, ব্যাংক রেট। বাংলাতে এটাকে বাট্টার হারও বলে থাকে। তোমাদের যার কাছে অজয় কুমার নন্দীর বই দেখবে, সেখানে বাট্টার হার বলে লেখা আছে। আচ্ছা, দরকার হলে যাদের কাছে আছে কি বলে, আগের বছরের ইলেভেনের যাদের ইকোনমিক্স বই আছে অজয় কুমার নন্দীর, তোমাকে বলছি না, এদেরকে বলছি। হ্যাঁ, তোমরা কি করতে পারো বলো তো, এই কাজগুলো এই ব্যাংক রেট ট্রেড বইতে বড্ড বেশি আছে, মারাত্মক লেভেলের বেশি, এত বেশি পড়তে লাগে না, ওখান থেকে পড়লেই না, ঠিক আছে? 11-এর বই থেকে পড়তে পারো, কারণ আসবে মাত্র 5 নাম্বার, সব মিলিয়ে 5 নাম্বার। তুমি এত লিখে করবে এটা, তোমাকে তো 5-এর বেশি দেবে না। তুমি 10 টাকা লিখে আসবে, তার জন্য তোমাকে 10 দিয়ে দেবে, তো করবে না। আচ্ছা, ব্যাংক রেট, তাহলে ব্যাংক রেট কিছু লেখা আছে, এ ডেফিনেশন লিখে রাখার কথা। তোমার বইতে ব্যাংক রেটের ডেফিনেশন লেখা আছে? বলো কি লেখা আছে বলো। Bank rate is the rate at which the central bank of a country, RBI in case of India, lends money to commercial bank to meet their long-term needs. বোঝা গেল? আমার বোঝানোর সঙ্গে ডেফিনেশনটা কি বোঝা গেল? আকাঙ্ক্ষা পড়ো। The bank rate is the rate at which the central bank discounts the bill of the exchange or the other eligible securities presented to it by the commercial bank. বোঝা গেছে? বরং এর বইতে ভালো ডেফিনেশন বেশি ভালো আছে। বাংলাতে এখানে কি বলছে? দেখো, বাংলা এখানে বলেছে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণপত্র জমা রেখে টাকা ধার দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে যে সুদের হার আদায় করে সেই সুদের হারকে ব্যাংক রেট বলে। ভালো করে বলবো, আমরা যদি ব্যাংকে গিয়ে লোন চাই, ব্যাংকে গিয়ে বললাম আমার লোন লাগবে, ব্যাংক আমাকে লোন দিয়ে দেবে না, কিছু মর্টগেজ নেবে না, তেমন Collateral. কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়, সেন্ট্রাল ব্যাংকও তাই করবে। তুমি এসছো, তোমাকে আমি এমনি টাকা দেবো না, কি দিতে হবে? দেখো, বন্ড জমা রাখতে হবে, লিখেছে না? দেখো, আকাঙ্ক্ষার বইতে লিখেছে। এমনিতে কমার্শিয়াল ব্যাংকের কাছে আমাদের কিন্তু এই সেন্ট্রাল ব্যাংকের কাছে অনেক রকম টাকা জমা রাখতে হয়। তোমরা বলতে পারবে কি রকম টাকা জমা রাখতে হয়? আয়ুষ, লুৎফা, কারণ তোমরা চ্যাপ্টার 21টা পড়ে ফেলেছো, সেখানে ছিল। বলো ম্যাম, আরেকবার বলেন। ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের কাছে টাকা জমা রাখে। কি কি টাকা জমা রাখে? ম্যাম, সোনা দিয়ে জমা রাখতে পারে, বা তারপরে কি বলে ওগুলোকে? ওগুলোর নাম কি ছিল? কি নাম ছিল? দুটো নাম ছিল, যেটা নরসিংহম কমিটি বলেছিল কমাতে, রেটটা কমাতে বলেছিল। ম্যাম, আমি বলবো বলো বলো। সিআরআর, এসএলআর আমরা এখানেও পড়বো, সিআরআর এসএলআর সম্পর্কে আমরা এখানেও পড়বো। তুমি এলআরআরটা একটু আগে দেখছিলে না? সিআরআর এসএলআর আমরা একটু পরে দেখব। আচ্ছা, এই হলো ব্যাপার। এবার এইটা কেন আলোচনা করলাম? ধরো, মানুষের কাছে অনেক টাকা আছে, খুব ভালো ব্যাপার, আরেও কি ভালো, সত্যিই ভালো। আগের দিন বলছিলাম আমাদের কাছে সবার কাছে ধরো অনেক টাকা, ভালো, চাল নেই, ডাল নেই, গম নেই, কিচ্ছু নেই, টাকা আছে, খাবে টাকা? খাবো না, তাই না? ধরো তোমার কাছেও টাকা আছে, আমার কাছেও টাকা আছে, দুজনে গেলাম একটা দোকানে, বা তিনজনেই গেলাম একটা দোকানে, সবাই জিনিসটার দাম 10 টাকা, ঠিক আছে? আর লোকটার কাছে একটাই আছে, প্রোডাকশন নেই তো সবার কাছে। একটা গল্প ছিল, গল্প বলতে কোভিডের সময় এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, যে একজন বলছে, মা আমি আমার ব্যাংকে 50 লাখ টাকা ঢুকেছে, আমি আর কাজে যাবো না। তার মাও বলছে, আমারও ব্যাংকে 50 লাখ টাকা ঢুকেছে, ঠিক আছে আর কাজে যেতে হবে না।
এবার সে ঘর থেকে বেরিয়েছে তুই একটা জিনিস কিনতে, দেখছে দোকান বন্ধ। দোকান বন্ধ কেন? যে দোকানদার 50 লাখ টাকা পেয়েছে তাই সে বলছে আমি দোকান আর চালাবো না। আমি 50 লাখ টাকা পেয়েছি, আমার আর চালিয়ে কি হবে? যা তা ব্যাপার, 50 লাখ টাকা। এরকম ভাবে যখন সব জায়গায় খুঁজে ফেলছে, খাবার পর্যন্ত পাচ্ছে না, 50 লাখ টাকা সবাই 50 লাখ টাকা আছে সবার কাছে, সবাই ভাবছে যে আমি কাজ করবো না আর। তো আমাদের কাছে যখন এরকম কোনো টাকা চলে আসবে, এরকম ভাবে তোমরা বলবে যে 50 লাখ টাকা তো অনেক টাকা, তখনই এই ঘটনা ঘটবে। তা কিন্তু না। আমাদের কাছে যদি মানে না খেটে বা এরকম ভাবে অতিরিক্ত টাকা চলে আসে, সেটা তখন কি হয়? এবার কি হবে? তখন ওই লোকটা কি বলছে যে আমি আমার যত টাকা 50 লাখ টাকাই আমি দিয়ে দিচ্ছি, আমাকে কিছু খেতে দাও। কারণ সবারই লাস্টে এই অবস্থা যে সবাই বলছে টাকা নিয়ে নাও, আমাকে খেতে দাও। কারণ টাকার অ্যাজ সাচ কোনো ভ্যালু নেই যতক্ষণে আমরা সেটাকে দিয়ে কিছু কিনছি বা কিছু। এই টাকাকে না আমরা ক্যাপিটালও বলতে পারি না। আমরা যে শিখেছিলাম ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, সেই ক্যাপিটালের মধ্যে টাকাকে আমরা ক্যাপিটাল বলতে পারি না। কারণ তুমি টাকা দিয়ে টাকার গাছ তৈরি করতে পারবে না। আমরা বলি ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ছে, সেটা ওরা কিভাবে বাড়ায়? ওরা আমাদের কাছ থেকে নিয়ে অন্যকে লোন দেয়, সেখান থেকে সুদ, সেখান থেকে ইন্টারেস্ট নেয়, তারপরে আমাকে ইন্টারেস্ট দেয়, সেখান থেকে বেশি ইন্টারেস্ট নেয়, আমাকে কম ইন্টারেস্ট দেয়, তাই তো? এবার আমি যেটা বলছিলাম যে আমাদের কাছে বেশ টাকা রয়েছে, তুমি আমি তিনজনে মিলে একটা দোকানে গেছি, গিয়ে বললাম যে একটা 10 টাকার জিনিস কিনতে চাইছি। দোকানদার দেখছে তিনজন এসছে, 10 টাকার জিনিস একটাই রয়েছে, ওটা একটাই আছে। সে তখন কি বলবে? কাকে দেবে? সে তখন বলবে যে আমি এটাকে 15 টাকা দাম বলছি, এটা প্রোডাকশন নেই, আমার কাছে নেই, একটাই আমি বেশি দামে কিনেছি, এটার দাম 15 টাকা, যদি কেউ দিতে পারো নিয়ে যাও। তখন তিনজনের মধ্যে যার কাছে বেশি টাকা আছে সে বলবে চলো 15 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দাও, তাই তো? এরকম করে দামটা বাড়তে থাকবে, এটা হবে ইনফ্লেশন স্টার্ট হয়ে যাবে। এটাকে আমরা বলবো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তো এইরকম মানুষের কাছে যদি বেশি টাকা চলে যায় তখন কি তৈরি হতে পারে? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি ক্রেডিট কন্ট্রোল আমরা পড়ছি এখন, ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঋণ নিয়ন্ত্রণ কখন করা হয়? কম ঋণ দেওয়া হয়, কম লোন দেওয়া হয় কেন? যদি মানুষের কাছে প্রচুর টাকা চলে যায়, যদি দেখা যায় যে প্রচন্ড পরিমাণে ইনফ্লেশন দেখা যাচ্ছে, জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়ে গেছে, বিভিন্ন রকমের অসুবিধা তৈরি হচ্ছে, তখন এই রকম লোন দেওয়া বন্ধ করা হয়। এবার লোন, এইটা আমরা যেটা পড়ছি, এটা একটা পরোক্ষ পদ্ধতি বা ইনডিরেক্ট মেথড। লিখে রাখতে পারো, ব্যাংক রেট ইজ আ ইনডিরেক্ট মেথড অফ ক্রেডিট কন্ট্রোল। ব্যাংক রেট হলো একটি পরোক্ষ ঋণ নিয়ন্ত্রণের একটি পরোক্ষ পদ্ধতি। ব্যাংক রেট হলো ঋণ নিয়ন্ত্রণের একটি পরোক্ষ পদ্ধতি। Bank rate is a indirect method of credit control. এবার ধরো লোকের কাছে প্রচুর টাকা আছে, দেখি তোমরা কতটা নিজেদের বুদ্ধি কাজে লাগাতে পারো। সেন্ট্রাল ব্যাংক, পুরো কাজটাই সেন্ট্রাল ব্যাংক করবে, কমার্শিয়াল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক এখন কি করবে? ব্যাংক রেটটাকে নিয়ে কি করবে? বাড়াবে না কমাবে? সেন্ট্রাল ব্যাংক চাইছে যে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিই। কি বলে, লোকের কাছে টাকা যাতে না থাকে সেই ব্যবস্থা করবে, বা লোনটা দিতে চাইছে। এই লোকগুলো, এখানে যে লোকগুলো রয়েছে কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেবে, লোন যেন না নেয়। তাহলে সেন্ট্রাল ব্যাংক কি করবে? ব্যাংক রেটটাকে বাড়াবে নাকি কমাবে? বাড়াবে। বাড়াবে। কেন বাড়াবে? কেননা যদি ইন্টারেস্টটা বেশি দিতে হয় তাহলে ওরা মানে সাধারণ মানুষ তো সুদ নিতে চাইবে না, মানে সেন্ট্রাল ব্যাংক কমাচ্ছে, কমার্শিয়াল ব্যাংক কমায়নি কিন্তু। সেন্ট্রাল ব্যাংক বাড়াচ্ছে, কমার্শিয়াল ব্যাংক বাড়ায়নি কিন্তু। ভালো করে বোঝাও, আরেকটু ভালো করে বোঝাও, ঠিকই যাচ্ছ, আরেকটু ভালো করে বোঝাও। সেন্ট্রাল ব্যাংক যদি ও তাহলে তো যদি সাধারণ মানুষ যেটা দেবে
সেটা তো তার থেকে বেশি তো কমার্শিয়াল ব্যাংকে দিতে হবে না, কেন্দ্রীয় ব্যাংকে। না, কমার্শিয়াল ব্যাংক তো একে দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংকের অন্য লোকের কথা ভাবছি না, কমার্শিয়াল ব্যাংক কি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে সম্পর্ক ভাবছি। বলো আয়ুষ, বলো। দুটো আয়ুষ আছে, এখানে একটা আয়ুষ আছে অনলাইন, আর তুমি একজন। বলো বলো, তুমি বলো। সেন্ট্রাল ব্যাংক যদি ব্যাংক রেটটা যদি বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। আর কমার্শিয়াল ব্যাংক তো নিজে থেকে পে করতে যাবে না, সে সাধারণ মানুষের থেকেই নেবে, তাহলে ওদেরকেও বেশি একদম। ইন্টারেস্ট দিতে হবে। দেখো লুৎফা, তুমি হঠাৎ করে গুলিয়ে ফেললে, ঠিকই যাচ্ছিলে। যদি সেন্ট্রাল ব্যাংক রেটটাকে বাড়িয়ে দিল, ধরো এর ছিল 4%, করে দিল 5%। আচ্ছা, এখন একদম ইন প্রেজেন্ট আমাদের ব্যাংক রেট কত আমরা জেনে রাখবো। এতে দিয়েছে, সিবিএসসি বইতে দেওয়া আছে, এটা চেঞ্জ হতে থাকে 3 মাস অন্তর, মাঝে মাঝেই চেঞ্জ হয়। আমি দেখে নিচ্ছি ব্যাংক রেট অফ প্রেজেন্ট টাইম। এই আজকে খুব তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, তার কারণটা হচ্ছে যে আমার চার্জ নেই ফোনে। 6.75, আমি অনেক কম লিখেছি। টু 2024-এ 6.75। হুম, 6.75, ধরো এটা থেকে বেড়ে গেল 7%। যদি বেড়ে যায় তো কমার্শিয়াল ব্যাংকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। যে টাকা লোন নিয়েছে, ধরো আগে 100 টাকা নিয়েছিল, 100 টাকায় 6 টাকা 75 পয়সা দিতে হচ্ছিল, এখন তাকে 7 টাকা দিতে হবে, ঠিক তো? তো কমার্শিয়াল ব্যাংক তো নিজের কাছ থেকে টাকা পয়সা দেবে না, ওর ইনকামটা কোথা থেকে? এই মানুষটার কাছ থেকে। কখনো কখনো একে লোন দেয়, এর লোনের যে ইন্টারেস্ট দেয় সেই ইন্টারেস্টটা নিয়ে ও এখানে জমা দেয়। তো তখন কি করবে, এও তখন কি করবে, ইন্টারেস্ট রেটটাকে কি করবে, বাড়িয়ে দেবে, তাই তো? তাহলে আমাদের প্রথমে ব্যাংক রেট বাড়ছে, ব্যাংক রেট যদি বাড়ে, ব্যাংক রেট বাড়ার জন্য কি হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট সেটাও বাড়ছে। আমরা এখানে লিখতে পারি ব্যাংক রেট বাড়ছে, ব্যাংক রেট বাড়ছে, তার জন্য কি হচ্ছে, মৌলিক সুদের হার বাড়ছে। এতে কি হবে, এবার আমি একজন লোক যে ব্যাংক থেকে লোন নিই, তাই তো? আমি দেখছি আরে বাপ রে, আমি যদি 100 টাকা দিই আমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, বেশ ভারী চাপের ব্যাপার। এরা কিন্তু যাদেরকে লোন দিচ্ছে, এই যারা ব্যাংকে টাকা জমা রাখছে, সেটা নাও বাড়াতে পারে। যা আমি হ্যাঁ, সেটাও অনেক অনেক ক্ষেত্রে দুটোই বাড়িয়ে দেয়, কারণ সেটাও বাড়িয়ে দেয়, কারণ কেন বাড়াচ্ছে, দেখো, যে আমি যদি দেখি যে আমি ব্যাংকে টাকা রাখলে আমি বেশি ইন্টারেস্ট পাবো ব্যাংক থেকে, আর আমি ব্যাংক থেকে টাকা নিলে আমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে, তাহলে আমার জন্য কোনটা প্রফিটেবল? আকাঙ্ক্ষা বলো কি, কোনটা? আমি ব্যাংক থেকে লোন নেবো না ব্যাংকে টাকা জমা রাখবো? কেন? ইন্টারেস্ট বেশি পাবো বলে। আমি লোন নিলে তো আমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু জমা রাখলে বেশি ইন্টারেস্ট আমি পাবো। তাহলে আমি কি করব, আমার এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে, আমি আমার যা আছে, আমার যে টাকা আছে আমি ব্যাংকে জমা দেবো, তাই তো? তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমরা কমার্শিয়াল ব্যাংকে গিয়ে টাকা জমা দিচ্ছি। আবার যেহেতু ইন্টারেস্টটা বেড়ে গেছে, লোকজন কি করছে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার কমিয়ে দিয়েছে। তাহলে লোনটা কমবে, ব্যাংকের কাছ থেকে লোন কমবে, তাই ব্যাংকের কাছ থেকে লোন যদি কমে যায়, তাহলে শুধু ব্যাংকের কাছ থেকে লোন কমছে একদিক থেকে দেখছি, আর একদিক থেকে দেখছি আমার টাকা আমি কোথায় রাখছি, কমার্শিয়াল ব্যাংকে। কমার্শিয়াল ব্যাংক আমার টাকা নিয়ে চলে যাবে আরবিআই তে, কিছু জমা দিয়ে চলে আসবে। তো মোট কথা, আমি যদি আমার টাকাটা ব্যাংকে রেখে ফেলি, তাহলে টাকাটা
আমার আর ঘরে নেই, আমি আর ওই চালের দোকানে গিয়ে ডালের দোকানে গিয়ে যা আজে বাজে জিনিস কিনতে পারবো না, বা অতিরিক্ত জিনিস কিনতে পারবো না, জিনিসপত্রের দামও বাড়াতে পারবো না। দামটা অনেক ক্ষেত্রে আমরা পাবলিকরাই বাড়িয়ে দিই। ও এই টাকা, আরে চলো দিয়ে দিলাম, তাই না? আমরাই করি এইসব কাজ, আমরাই করি। মানে আমরা যখন, এটা খুব বাজে জিনিস, মানে হয়তো বলবে ম্যাম কথাটা বলছে এরকম ভাবে, আমরা যখন সবজি দোকানে যাই, মানে খুব দর কষাকষি করি, হয়তো যে বিক্রি করছে দেখছি বয়স্ক মানুষ খুব কষ্ট করে বিক্রি করছে, তবুও তার কাছ থেকে খুব দর কষাকষি করি। ও 10 টাকা, 8 টাকা দেবো, 7 টাকা দেবো, 5 টাকা দেবো, এরকম করতে থাকে। হ্যাঁ, তো আমার কাছে দাম বেশি নিচ্ছ, ঝগড়া করি না, অনেকেই করে। কিন্তু যখন অনলাইনে কিনছি, তোমরা দিতে এসছে হয়তো 190 টাকা দাম, 200 টাকা দিয়েছি, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। হ্যাঁ, সে হয়তো তোমার বাড়ি বয়ে দিয়ে আসছে, কিন্তু তার জন্য সে হচ্ছে টাকা পায়, তার স্যালারি আছে। যদিও যারা এই ধরনের ডেলিভারি করে তাদের স্যালারিটা খুব কম, এটাও সত্যি, এটাও সত্যি। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, বাজারে গিয়ে এরকম করতে থাকি, কম দাও কম দাও, আরো কমাও আরো কমাও। তো কিন্তু যাদের কাছে আবার একটু অতিরিক্ত টাকা আছে, ঠিক আছে যাও যাও যাও, ঠিক আছে। আমি এরকম লোককেও চিনি, দ্বিতীয়বার জিজ্ঞাসাই করে না যে একটু দাম কম হবে কিনা, এটার দাম 100 টাকা, ও ঠিক আছে। এটার দাম 1000 টাকা, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে আবার এটা আমিও করি, মানে মাঝে মাঝে না আমার মনেই হয় না, ধরো আমি, এটা আমরা ডিমান্ড চ্যাপ্টারে তোমরা পড়বে, তোমার তো ক্লাস 11-এ হয়ে গেছে, একটু বলি এই জিনিসটা বলি। কি হয়, এটাকে বলে কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাসটা কি জিনিস, আমি কিন্তু ডিমান্ড যখন পড়াবো জিজ্ঞেস করবো, এখনই একটুখানি বলে দিচ্ছি। তোমার ধরো একটা জামা রাস্তায় দেখে খুব পছন্দ হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলে, দোকানে দেখলে জামাটা তো বেশ সুন্দর, তোমার পছন্দ হয়েছে, তুমি দোকানদারকে এবার পরের দিন গেলে, বা তোমার কাছে টাকা আছে, তুমি 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 জামাটা দেখে কি গেস করবে প্রথমে, জামাটার দাম কত হতে পারে, তাই তো? তুমি দেখলে, তোমার একটা আইডিয়া হচ্ছে জামাটার দাম হতে 1000, তুমি গেলে, গিয়ে জিজ্ঞেস করলে জামাটার দাম কত, সে বললো 800 টাকা। 800 টাকা, তুমি সঙ্গে সঙ্গে 800 টাকা দিয়ে নিয়ে চলে আসলে, তাই তো? তোমার কাছে এই 200 টাকাটা কি, আরে বাস, আমি তো 200 টাকা আমার তো বেঁচে গেছে, আমি তো 1000 টাকা ভেবেছিলাম, 800 টাকা নিয়ে গেলাম। বা আবার তোমার মতো আমি হয়তো কি ভাবছি, এই জামাটার দাম 500 টাকা, হ্যাঁ, তখন দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার বললো যে 800 টাকা, তখন আমি, থাক আমি আর নেবো না, ধরো ফিক্স প্রাইস ধরে দিলাম। তো প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো কি, ওই যে 200 টাকাটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস, ভোগ উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস, ঠিক আছে? তো এরকম আমার ক্ষেত্রে বহুবার এরকম হয়েছে যে জিনিসটার দাম ভাবলাম কত টাকা, গিয়ে দেখলাম কম টাকা, দিয়ে চলে আসি। আমি ভেবেছিলাম বেশি টাকা, বা অন্য কোনো দোকানে দাম দেখেছি বেশি টাকায় আছে, অনলাইনে দেখেছি বেশি টাকায় আছে, ওখানে গিয়ে যখন দেখলাম কম টাকা, আমি নিয়ে চলে আসি, বার্গেনিং করার প্রয়োজন বোধ করলাম না। কিন্তু আমার হাজবেন্ডকে দেখেছি 10 টাকার জিনিসও, 10 টাকার জিনিসটা কিনলো, 10 টাকা বের করেছে, একটু কম হবে না? আসলে আরে বাবা 10 টাকা জিনিস নিয়ে চলো তো, হ্যাঁ, বলে বলতে অসুবিধা কোথায়, ও বার্গেনিং এক্সপার্ট, মারাত্মক লেভেলে, মানে কেউ কেউ থেকে বার্গেনিং করতে গিয়ে ঝগড়া করে ফেলেনি, হ্যাঁ হ্যাঁ, ঝগড়া অশান্তি করে, হ্যাঁ, আমার হাজবেন্ডকে দেখেছি কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, কিন্তু এত সুন্দর একটা বার্গেনিং করে আসবে যে তুমি ভাবে বাহ, দারুণ বলছে। মানে মজার ঘটনা বলি, এটা আমি ওর কাছ থেকে কিছুটা শিখেওছি, বিভিন্ন মানে বড় বড় দোকানে গিয়েও বার্গেনিং, মানে যেই সব জায়গাতে এমআরপি তেই বিক্রি হয় সেখানে গিয়েও এমন ট্রিক্স কাজে লাগাবে যে তারা দাম কমিয়ে দেবে তোমার জন্য। আমি বিয়ের আগে টাইটানে ঘড়ি কিনতে গেছি, তো ঘড়ি ও আমাকে চেয়েছিল, ওই চেয়েছিল যে বিয়েতে আমাকে একটা ঘড়ি দাও। আমি বললাম দেখো বিয়েতে অনেক খরচা, আমি আর ঘড়ি তোমায় দিতে পারবো না। ও একটু এ করলো, আচ্ছা ঠিক আছে, আমি বললাম যদি আমি দিতে পারি, তুমি যদি আমাকে একটা ঘড়ি কিনে দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমার কোনো আইডিয়া ছিল না যে ও কত টাকার ঘড়ি কিনতে পারে,
তো গিয়ে দেখলাম ও 2,500 টাকার একটা ঘড়ি নিয়েছে। আমার মাথাটা একটু গরম হয়ে যায়, 2,500 টাকার ঘড়ি, আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমার কাছ থেকে 2,500 টাকার ঘড়ি নিল, আমি একটা বেশি দামি ঘড়ি নেবো বলে আমি একটা এরকম ঘড়ি পছন্দ করেছি, সেটা মারাত্মক দাম হয়ে গেছে, সেটা হচ্ছে 5,000। মানে আমি চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে 2,500, আমি 3,000 নেবো। এবার 5,000 টাকা দাম হয়েছে, কিন্তু ঘড়িটা সত্যি খুব পছন্দ হয়েছে। তো আমি বললাম 5,000 টাকা এক্সট্রিম হয়েছে, ছেড়ে দাও, মানে চলো নেবো না। তো নেবো না, তখন এবার আরো অন্য ঘড়ি দেখে একটা ওরকম 3,000 টাকার ঘড়ি আমরা পছন্দ করেছি। তো আমার হাতের রিস্টটা যেহেতু খুব সরু, তো আমার মানে চেন ঘড়ির বললো না আমার হাতে ঠিক আসে না, ঠিক আছে। এবার চেন ঘড়ি পছন্দ হচ্ছে, আর বিয়েতে পরবো যে একটু মানে গোল্ডেন চেন না যে ভালো লাগছে না, তো এরকম ভাবে একটা ঘড়ি পছন্দ হলো, অন্য একটা ঘড়ি, কিন্তু তবুও আমার এই মানে তার যে ডায়ালটাই দেখা যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে, মানে হাত যেহেতু সরু ভালো লাগছে না, তবুও কিছু করার নেই, আমি ওরকমই একটা নেবো ঠিক করলাম, যেহেতু ওটার দামটা খুব বেশি। তখন এবার আমি বললাম যে থাক, বেশি দামিটা আমি নেবো না, আমি কম দামিটাই নেবো, ছেড়ে দে। এবার তারা একটু তো বেশি দামিটাই বিক্রি করতে চাইছে, আমি বললাম দেখো কতটা দাম দেবো আমার পক্ষে পসিবল না, ছেড়ে দে। তখন বললো এবার যেহেতু আমার পছন্দ হয়েছে প্রথমে, উনি দেখেছেন যে আমার একটা আচ্ছা ওটা রোজ গোল্ড ছিল, আর একটা আমি বললাম তাহলে যদি এমনি গোল্ডেন হয় তাহলে কিরকম দাম হবে, তখন উনি বললেন যে ওটা 4,500 হয়ে যাবে। তাহলে আমি বললাম, তখন আমার হাজবেন্ড বললো ঠিক আছে তুমি ওটা নিয়ে নাও, তুমি 4,500 ওটাই নিই। তো ওই তাহলে ডায়ালটাও ঠিকঠাক হচ্ছে, হয়ে গেল। এবার ওনারা দেখছেন যে না রোজ গোল্ডটা বিক্রি করতে পারলে ভালো হয়। তখন উনি কি করলেন, বললেন আচ্ছা আপনাদের কোনো সামনে কোনো কারো বার্থডে আছে দুজনের মধ্যে কারো? আমি বললাম না আমাদের সামনে কোনো বার্থডে নেই। তখন বললো আর অন্য কিছু কোনো অ্যানিভার্সারি আর কিছু হবে? তখন আমরা বললাম যে না আমরা নেক্সট উইকে বিয়ে করছি। তখন বললো আচ্ছা আপনাদের বিয়েটা আমরা আগের বছর দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে একটা ম্যারেজ অ্যানিভার্সারি দেখিয়ে দিয়ে কেউ যদি জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারিতে কিনতে যায় তাকে 10% এমনি ডিসকাউন্ট দেয়। টাইটানের এটা একটা তোমাদেরকেও জানিয়ে রাখলাম। এবং তুমি টাইটান থেকে যদি কিছু কেনো, তোমাকে কিন্তু প্রত্যেক বছর তোমার জন্মদিনে তুমি যদি জন্মদিন মেনশন করে কিনে আসো, তোমাকে প্রত্যেক বছর জন্মদিনে হয় ফোন করবে নয় মেসেজ করে জানাবে যে ডিসকাউন্ট আছে। তো ওরা 10% ডিসকাউন্ট করলো, আমরা 10% ডিসকাউন্টে ঘড়িটা কিনতে পারি। এটা একটা। আরো এরকম এইগুলো বড় দোকানে গিয়েও বার্গেনিং, এরা কিন্তু মানে কি বলবো, ওদের ওখানে যদি বাইরে ডিসকাউন্ট না দেওয়া থাকে, কোনো সেল না থাকে, ওরা কোনোভাবেই ডিসকাউন্ট দেয় না, এমআরপিতেই বিক্রি করে, কোনোদিনই ওরা দাম কমায় না। কিন্তু ওখানে গিয়েও তুমি যদি মানে যেটা পছন্দ হয়েছে একদম খুব পছন্দ, কিনবেই ঠিক করেছো, তারপরে টাকা নেই বলে ভাবছো যে ছেড়ে দিই, তখন ওরা কিন্তু এরকম একটা টিপস অ্যাপ্লাই করে। তারপর আরো একটা করেছিলাম, সেটাতেও এরকম। আর এমনি দোকান যেগুলোতে হয় সেগুলোতে অন্যরকম বার্গেনিং বলতে দেখো দাদা আমার না এত বাজেট নেই, ছেড়ে দিন রেখে দিন, আপনার জিনিস রেখে দিন, আমার বাজেট নেই, চলো এরকম করতে থাকে। অনেকে কি হয় না এত দাম হয় নাকি, আপনি কমান, মানে দোকানদারকে বলে, ও কোনোদিনই দোকানদারকে কোনোদিনই বলে না আপনি দাম কমান। ও বলে ঠিক আছে আপনার বুঝতে পারছি জিনিসটার দাম এতটাই বেশি, কিন্তু আমার সম্ভব নয়, তুমি চলো বাড়ি চলো, বলে দাম কমে যায়। বেশ মজার ব্যাপার করে ওটা, ওর কাছ থেকে সত্যি শেখার। মানে অনেককেই দেখেছি, অনেকেই বার্গেনিং ভালো করে কিন্তু দোকানদারের সঙ্গে খারাপ ব্যবহার করে আসে। যেটা বলছিলাম এখানে এবার লোনটা নেওয়া কমে গেল। লোন নেওয়া কমে যাওয়া মানে মানুষের হাত থেকে টাকা চলে গেল কোথায়? ব্যাংক থেকে চলে যাবে সেন্ট্রাল ব্যাংক। মানে আমার টাকা চলে গেল ব্যাংকে, মানে আমার হাতে নেই মানে আমরা গিয়ে দোকানে গিয়ে আর বার্গেনিং করবো না, মানে ও যেটা করতাম আগে যে আচ্ছা ঠিক আছে জিনিসটা দাম এই চলো দিয়ে দাও, অথবা ওই যে কারোর সঙ্গে কোনো মানে হচ্ছে, বিশেষ করে মাছের বাজারে এটা খুব হয়, ধরো কি হয় আমরা মাছ কিনতে গিয়ে দেখি যে একটা তাজা মাছ আছে, এবার দোকানদার একটা দাম বলছে, হ্যাঁ আমার এই দামটা দেবার ইচ্ছে নেই, আমি হয়তো বলছি একটু কম দেবেন, পাশ থেকে একজন লোক এসে এই মাছটা কত দাম, হয়তো বললে 1200 টাকা, আচ্ছা ঠিক আছে ব্যাখ্যা নিন। মাছের বাজারে এটা খুব হয়, মানে শুধুমাত্র কলকাতা শহর না, গ্রাম বাংলা যেখানে যাবে মাছের বাজারে এটা হয়ই। যার কাছে টাকা আছে সে কিনে নিয়ে চলে যায়, কারণটা হলো মাছ ব্যাপারটা কি হয়,
যে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাঙালিরা মাছ খেতে একটু বেশিই ভালোবাসে। তুমি ভালোবাসো মাছ খেতে? ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও মাছ খেতে ভালোবাসে না। মাছের ওই টেস্ট মানে কি হয়, তাজা মাছ দেখলে না অনেকেই লোভ সামলাতে পারে না যে এই মাছটা ভালো টেস্ট হবে, এই পচে গেছে এরকম মাছ কিনতে কেউই চায় না। হ্যাঁ, আর আমাদের আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির কি হয়, গিয়ে দেখছি আরে মাছটা তো বেশ ভালো, আর পাশ থেকে একজন এসে বললো ঠিক, আমি হয়তো দাম কমানোর চেষ্টা করছি, হ্যাঁ পাশ থেকে একজন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এরকম করে দামটা বেড়ে যায়। তো মানুষের কাছে যদি টাকাটাই না থাকে তাহলে কি হবে? পারবে না। এখন অসুবিধা হয়ে গেছে, ফোন পে গুগল পে এসে ও ঠিক আছে আমার কাছে টাকা নিয়ে যেতে আছে, ফোন পে করে দিচ্ছি আপনাকে। এখন তো মাছওয়ালারাও ফোন পে নিয়ে বসছে, অসুবিধা নেই। ফোন পে গুগল পে এগুলো এগুলো যেমন সুবিধা করেছে তেমন অসুবিধাও করেছে। তো মানুষের হাতে টাকা কমে যাবে। কি লিখবে? মানি ডিক্রিজ ক্যাশ in hand, right? হাতে নগদ টাকা কমে যাবে। তাহলে কি হবে? এবার জিনিসপত্রের দাম বাড়াটা কমবে। তাহলে এখানে আমাদের কি হবে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে বা ইনফ্লেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা না, কে কন্ট্রোল করছে? সেন্ট্রাল ব্যাংক, তাই তো? এবার যদি উল্টোটা হয়, কোনো সময় দেখা যাচ্ছে যে মানুষ কোনো বিজনেস করছে না, মানুষ কেন লোন নেয়? প্রথম কথা, বাড়ি বানানোর জন্য, গাড়ি কেনার জন্য, এগুলো তো নেয় নিশ্চয়ই। এইগুলো চাকরিজীবী মানুষরা, বাড়ি বানাবো, গাড়ি করব, ঠিক আছে, তাই জন্য আমি লোন নিচ্ছি, হোম লোন, কার লোন। কিন্তু যারা বিজনেস করে তারা মেন টার্গেট দিয়ে থাকে আমি একটা বিজনেস লোন নেব। আমার হাজবেন্ডের মাথায় সারাক্ষণ, তাকে যদি কিছু বলা হয় একটা বিজনেস লোন পাওয়া যাবে। সেদিন আমি কথা বলছি, বাজাজ থেকে আমাকে অফার দিয়েছে যে লোন, আমার যেহেতু সিভিলটা ভালো তো আমাকে লোন দেবে। এই কত লোন দেবে রে? বললাম 2 লাখ দেখাচ্ছ, 5 লাখ হয় কিনা দেখ তো। বললো কেন? একটা বিজনেস লোন নেবো। আচ্ছা ঠিক আছে। সবই কথাটা মানে একটা লোন পরে আরেকটা লোন নেয়, একটা লোন শেষ হলো আরেকটা লোন নেয়। এটা সিভিলটা ভালো হয়, এটা সিভিল রিটার্ন করে, সিভিল ভালো হয়। আর লোনটা নেয় কেন? বিজনেস করবে বলে। বেশিরভাগ লোন কিন্তু বিজনেস লোনই। মানে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, ওনার বিজনেস লোনের বাজাজেই কাজ করে, বলছে এক একজনের ইএমআই হচ্ছে 2 লাখ টাকা। ভাবতে পারছো? ইএমআই 2 লাখ টাকা, মাসে ইএমআই দিচ্ছে 2 লাখ টাকা। তার মানে সে কত টাকা লোন নিয়েছে, তার ইনকামটা কোন লেভেলে রয়েছে। বলছে এদের মানে বিশাল বড় বড় বিজনেস। বলছে আমরা শুধু ভাবি যে এরা কোথা থেকে কি রোজগার করে, কিভাবে রোজগার করে যে 2 লাখ টাকা ইএমআই দিতে পারে। ভাবছো? বুঝতে পারছো কত কত টাকা? মানে এরা কিন্তু লোন নিতে ভয় পায় না। ধরো আমি একটা লোন নিলাম, লোনটা ঠিকঠাক টাইমে রিটার্ন করে দিলাম, আমি পরের বার কিন্তু বেশি টাকা লোন পাবো, তারপরের বার আরো বেশি টাকা লোন পাবো। তো আমি যদি ঠিকঠাক ভাবে রিটার্ন করতে পারি, আমার সিভিল ভালো হবে, আমি বেশি টাকা লোন পাবো। তো ওরা কিন্তু ওইভাবে, আর এরা কেউ থেমে থাকে না। আমরা ভাবি কি, আমরা মধ্যবিত্ত বাঙালিরা যেটা ভাবি, বাবা এতটা লোন নিয়েছি, লোনটা কবে মুকুব হবে। এরা ভাবে লোনটা কবে শেষ হবে। শেষ হবে কেন ভাবে? এই লোনটা শেষ হলে আমি একটু বেশি টাকা লোন পেতে পারবো। বিজনেসম্যানকে মাথার উপর থেকে কোনোদিনই লোনের বোঝা নামে না, কোনোদিন নামে না। কারণ এরা একটার পরে একটা, আর বিজনেস বাড়াতে গেলে তোমাকে লোন নিতেই হবে। আমাদের কত টাকা ক্যাপিটাল থাকবে, আমাদের ব্যাংক ব্যালেন্স কত টাকা থাকবে। বলছে তুমি ধরো একটা ছোট বিজনেস শুরু করলে, আমি ধরো আমার একটা গার্মেন্টের দোকান আছে, আমি প্রথমে গুমটি করে বসলাম, আমি এবার লোন নিলাম, 1 লাখ টাকা লোন নিলাম, আমি একটু বড় কিছু করলাম। তারপরে দেখা গেল যে ঠিক আছে আমি আরেকটু বেশি লোন নিলাম, নিয়ে আরেকটু বড় করলাম। তারপরে আমার কি ইচ্ছে হবে? নিজের একটা দোকান, ভাড়া দোকান চলছিল, আমি একটা নিজের দোকান করলাম। নিজের দোকান করার পরে আর একটা দোকান, নতুন দোকান করবো, পাশের দোকানটা কিনবো, যাতে আমার এই গোডাউন কিনবো, আমি একটা গোডাউন কিনবো, আমি পরে পাইকারি বিজনেস করবো। তো আমার তো বাড়তেই থাকবে। আর যখনই আমি একটা বড় লার্জ, আমি যদি নিজের দোকান কিনবো ভাব, তখন তো আমার বেশি টাকা লোন, মানে বেশি টাকা লাগবে, আর বেশি টাকা লোন তো তোমাকে করতেই হবে। বিজনেসও বাড়বে, লোনও বাড়বে, এটাই স্বাভাবিক। তো এবার যদি দেখা যায় যে এইরকম হয়ে গেছে,
আর লোক বিজনেস করছেন, প্রোডাকশন করছেন। কেন? ওই যে আমাকে অনেক টাকা ইন্টারেস্ট দিতে হবে। সেটা যদি করে তাহলে কার অসুবিধা হবে? পুরো দেশেরই অসুবিধা হবে, গভর্নমেন্টের অসুবিধা হয়ে যাবে। লোক বিজনেস করছে না, বসে আছে ব্যাংকে রেখে, শুধু ভাতে ভাত খেয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা রেখে সুদের টাকা খাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। লোক তো দেখছে আমি সুদ বেশি পাবো, আমি বিজনেস করার থেকে ওখানে সুদ বেশি পাবো, যা হচ্ছে ব্যাংকে টাকা রাখছি, সুদ পাচ্ছি, যা পাচ্ছি খাচ্ছি যাচ্ছি, খেতে যাচ্ছি, করতেই পারে। তখন তখন কি করবে সেন্ট্রাল ব্যাংক? তখন করবে কি, চলো না থাক, এটা তো অনেক হয়েছে, আমি এটা কমিয়ে দিই। কমিয়ে দিলে তখন যদি এই ব্যাংক রেট কমায়, এও ইন্টারেস্ট রেট কমাবে, তখন এই লোকগুলো লোন বেশি করে নেবে, লোকের হাতে বেশি টাকা আসবে, এবার লোক বিজনেস করুক বা যা খুশি তার কেনাকাটা করবে। বোঝা গেছে? বলো বোঝা গেছে? এখানে কিছু আছে, ক্রিটিসিজম আছে। ক্রিটিসিজমটা আমি পরে আলোচনা করছি, আগে তোমরা জায়গাটা পড়ে নাও একটু। যেটা পড়ালাম ওটা একটু পড়ো, পড়ে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। দু একটা ক্রিটিসিজম আমাদের জেনে রাখা ভালো, সমালোচনা। সেটা হলো কি, ধরো এ বাড়িয়েছে, কমার্শিয়াল ব্যাংক নাও বাড়াতে পারে। কেন? আচ্ছা, এটাকে আমরা ইনডিরেক্ট মেথড কেন বলছি? সেন্ট্রাল ব্যাংক বাড়ছে, সেন্ট্রাল ব্যাংক বাড়ানোর পরে কমার্শিয়াল ব্যাংক বাড়াচ্ছে, তারপরে গিয়ে মানুষের এই হচ্ছে, তাই তো? এবার সেন্ট্রাল ব্যাংক ধরো বাড়ালো, কিন্তু কমার্শিয়াল ব্যাংক যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? তার কাছ থেকে লোন নেওয়া লোক বন্ধ করে দেবে। ধরো বড় কোনো ব্যাংক, তার পক্ষে এই ব্যাংক রেটটা, এই ইন্টারেস্ট রেটটা বাড়ানো পসিবল, কারণ তার যদি দুজন লোক তার কাছ থেকে লোন কম নেয় অসুবিধা হবে না। তো ছোট কোনো ব্যাংক, মানে ধরো যে নতুন ব্যাংক গুলো উঠে এসেছে, দেখবে বিভিন্ন ব্যাংক কি করে, কোটাক মাহিন্দ্রাকে দেখবে যে সেভিংস এও যেই ইন্টারেস্ট রেট দিচ্ছে, ফিক্সড ডিপোজিটেও সেই ইন্টারেস্ট দিচ্ছে, যাতে লোকে সেভিংস অ্যাকাউন্ট গুলো খোলে। ঠিক আছে? যে এরা ছোটখাটো ব্যাংক বলতে এরা প্রাইভেট ব্যাংক। হ্যাঁ, যেটা বলছিলাম, ধরো তাহলে কি হচ্ছে, ছোট ব্যাংকগুলো বা ছোট যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, তাদের কাস্টমার অনেক দরকার রয়েছে, তাদের যাতে সেভিংস অ্যাকাউন্ট লোকে খোলে বা তাদের কাছ থেকে যাতে লোন নেয়, বিভিন্ন ধরনের প্রাইভেট ব্যাংকের কাছে যাবে, কিছু কথাবার্তা বলবে, তারপরে তারা বলবে কি, আপনি লোন নেবেন, লোনের একটা অফার করতে থাকবে। ঠিক আছে? তো এরা মানে ইভেন তোমার যদি একটা ভালো দেখে যে তোমার বিজনেস ভালো চলছে বা রাস্তার উপরে তোমার দোকান, মানে লোন তোমাকে নিজে থেকে দিয়ে যাবে। তার মানে এই নয় নিজে থেকে দিয়ে গেছে বলে টাকাটা তোমার কাছ থেকে নেবে না, নেওয়ার দায়িত্ব তাদের, তারা নিয়ে নেবে। মানে কোভিড পরিস্থিতিতেও এরকম হয়েছে যে যারা কালেকশন করে টাকা, তাদেরকে বলেছে পিপি পড়ে যাবে যদি মানে যারা কালেকশন করে তারাও তো যেটা ভয় পাচ্ছে রে বাবা। হ্যাঁ, তাদের বলছে যেই বাড়িতে যাব সেই বাড়িতে হয়েছে, কোভিড হয়েছে, বলছে পিপি পড়ে যাবে, পিপি পরে তাদেরকে কালেকশন করতে পাঠাচ্ছে। ভাবো এত বাজে অবস্থা। তো যাই হোক, এরকম ভাবে মানে এরা কিন্তু লোন দেয়, মানে যারা হচ্ছে ছোটখাটো ব্যাংক গুলো কি করে, তাহলে এরা যদি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেয় তাহলে কি ঘটনা ঘটবে? ওদের কাছ থেকে লোকে লোন নেবে, তখন এরা কি করে, এটাকে বাড়ায় না। যদি না বাড়ায় তাহলে কি হবে? এদের কাছ থেকে লোকে লোন নেবে, কিন্তু এর উদ্দেশ্য কি ছিল, এর মেইন অবজেক্টিভ কি ছিল? লোন কমানো, ক্রেডিট কন্ট্রোল করা, করতে পারবে না। তো এটা আমাদের একটা ক্রিটিসিজম, যে যদি সেন্ট্রাল ব্যাংক মানে ঠিক মানে কি বলে, কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কথা না মেনে চলে বা না মেনে চলে না, সেন্ট্রাল ব্যাংক কিন্তু জোর করে না যে তোমাকেও বাড়াতে হবে, এরকম জোর করে, ও শুধু বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেওয়ার পরে ও বসে থাকে, এবার নিজের স্বার্থেই কি করে, এটাকে বাড়ায়। এবার যদি না বাড়ায় তাহলে সেন্ট্রাল ব্যাংকের আর কিছু করার নেই। আবার ধরো দুজনেই বাড়িয়ে দিয়েছে, কিন্তু যে লোকটা সে দেখছে যে আমার তো বিজনেস ভালোই চলছে, আমি লোন নেব, আমি লোন নিতে ভয় পাই না, বেশি লোন নিলে দেশ থেকে পালিয়ে যাবো, এরকম তো আমাদের দেশে অনেক লোকই আছে লোন টোন নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তো এবার যদি লোকজন ভয় না পেয়ে, এই ইন্টারেস্ট রেটকে ভয় না পেয়ে লোন নিতে চায়, তাহলে কি হবে? তাহলেও এর যে উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হবে না। তো এইগুলো এক একটা ক্রিটিসিজম রয়েছে। এবার আমরা আসবো ওপেন মার্কেট অপারেশন। দেখো, ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে কার্যকলাপ, আমরা কোথায় যাই? কমার্শিয়াল ব্যাংক, তারপরে
সেন্ট্রাল ব্যাংকে কি আমরা আমরা কোনো অ্যাকাউন্ট খুলতে পারি? সেন্ট্রাল ব্যাংক খুলতে পারি না। আমরা কোথায় খুলবো? আমরা কমার্শিয়াল ব্যাংকে। কিন্তু ধরো এটা লিখে রাখো, ইট ইজ আ ডিরেক্ট মেথড অফ ক্রেডিট কন্ট্রোল। এটা লেখো, খোলা বাজারে কার্যকলাপ একটি প্রত্যক্ষ পদ্ধতি। খোলা বাজারে কার্যকলাপ ঋণ নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ পদ্ধতি। খোলা বাজারে কার্যকলাপ ঋণ নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ পদ্ধতি। কেন প্রত্যক্ষ পদ্ধতি? আগেরটা কি ছিল? কমার্শিয়াল ব্যাংকের মারফত যাচ্ছিল পাবলিকের কাছে, এখন সরাসরি পাবলিকের কাছে চলে যাচ্ছে। কি রকম ভাবে দেয়? সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এ সরাসরি শুধু পাবলিকের কাছে যায় না, কোথায় কোথায় পাবলিকের কাছে যায়? কমার্শিয়াল ব্যাংক and others. বাণিজ্যিক ব্যাংক, জনগণ, বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য। অন্যান্য বা আদার্স কেন লিখলাম? আমি সবগুলো লিখছি না ইচ্ছে করে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান লিখতে পারো। আদার্স আর্থিক প্রতিষ্ঠানকে কি বলে বলে জানো? আদার্স ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আদার্স ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। ধরো আমাদের দেশের মিউচুয়াল ফান্ড, এলআইসি এগুলো, এলআইসি বলতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এদেরকে কিন্তু আরবিআই এর যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে চলতে। এটা কিন্তু ব্যাংক না, তবুও আরবিআই এর কথা মেনে চলতে হবে। কারণ আর্থিক প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মাথায় রয়েছে কি? আরবিআই। হ্যাঁ, তারা শুধু কমার্শিয়াল ব্যাংকে কন্ট্রোল করে না, এইগুলোকেও কন্ট্রোল করে। ঠিক আছে, এবার বলছে আবার ঠিক এর অনেকগুলো পার্ট আছে, তারা গিয়ে জিআইসি, এলআইসির বড় বড় পার্ট গুলো অন্যান্য জিনিসগুলোকে কন্ট্রোল করে। সবটা এর উপর ছেড়ে দেয় না, মানে কি বলে, আরবিআই পুরোটা কন্ট্রোল, মানে পুরোটা ধরো কন্ট্রোল করছে, কিন্তু কাউকে কাউকে ছেড়েছে যে তুমি কন্ট্রোল করো, বাকিটা আমি দেখছি। মানে যেমন আমরা হেড স্যার কি সব সাবজেক্ট পড়াতে আসে না তো, অন্যান্য টিচারদেরকে পড়াতে দেন, তারপরে উনি দেখে নেন যে ঠিকঠাক চলছে কিনা, উনি সেট করে দেন যে কোন সিলেবাস কবে হবে। স্কুলের সিলেবাস গুলো অন্য কেউ বানায় তো হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হয়, তাই না? প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হয়, সেই রকম আর কি ব্যাপার। তো যাই হোক, সেন্ট্রাল ব্যাংক এখানে কি করছে? সেন্ট্রাল ব্যাংক বলছে যে খোলা বাজারে কার্যকলাপ, আমি একবার বাংলায় বলছি, তোমরা একটু ইংলিশটা বলবে, হ্যাঁ ঠিক আছে? আমি একটা বাংলাটা আগে বলে নিচ্ছি। বলছে সংকীর্ণ অর্থে খোলা বাজারে কার্যকলাপ বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাজার থেকে সরকারি ঋণপত্র কিনে নেওয়া বা বাজারে সরকারি ঋণপত্র বিক্রি করাকে বুঝি। ব্যাপক অর্থে খোলা বাজারে কার্যকলাপ বলতে আমরা বুঝি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে কোনো ধরনের ঋণপত্র বাজারে বিক্রি করা বা বাজার থেকে কিনে নেওয়া। বলছে একটা ন্যারো মিনিং আছে আর একটা ব্রড মিনিং আছে। ন্যারো মিনিং মানে গভর্নমেন্টের যে বন্ড, সেই বন্ড কি করতে পারে সেন্ট্রাল ব্যাংক? কার কাছে বিক্রি করছে? শুধু পাবলিকের কাছে নয়, কিন্তু কমার্শিয়াল ব্যাংকেও করতে পারে, আদার্স ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইনস্টিটিউটের কাছে বিক্রি করতে পারে, বা কোনো কোম্পানিকেও বিক্রি করতে পারে। কি বিক্রি করছে? বন্ড, গভর্নমেন্ট বন্ড। এবার এটা হচ্ছে ন্যারো মিনিং। আর ব্রড মিনিং হচ্ছে যে নট অনলি গভর্নমেন্ট বন্ড, যে কোনো বন্ড কি করতে পারে?
সেন্ট্রাল ব্যাংক এদেরকে বিক্রি করতে পারে অথবা কিনতে পারে। বুঝতে পারলে? কেনা বা বিক্রি করা, যেটাই হোক, সেল বা বন্ড যাই করুন না কেন, দুটোই হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন। সেন্ট্রাল ব্যাংক কিন্তু এখন কি করে না, যে কমার্শিয়াল ব্যাংকের উপর ডিপেন্ড করে না। সরাসরি পাবলিককে কি করতে পারবে, বিক্রি করতে পারবে বা পাবলিকের কাছ থেকে কিনতে পারবে। এবার তোমরা পড়ো ডেফিনেশনটা কি লেখা আছে, ম্যাম গভর্নমেন্ট বন্ড বলতে কিরকম? বলে দেবো এখানে আছে। খুব। বলছে ধরা যাক কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রি করছে। গভর্নমেন্টাল সিকিউরিটি মানে গভর্নমেন্ট ধরো কোনো একটা বন্ড পেপার তৈরি করেছে, সেখানে গভর্নমেন্ট অনেক সময় গভর্নমেন্টের যদি টাকা দরকার হয়, গভর্নমেন্টের তো অনেক ক্ষেত্রেই টাকা দরকার হয়, তো তারা এই ধরনের সিকিউরিটি বন্ড পেপার তৈরি করে একরকম ধরো সেটা শেয়ার বিক্রি করছে, এইরকম ধরো কমার্শিয়াল ব্যাংকে বলে যে আপনার বিক্রি করবে। এবার বিক্রি করার সময় আমরা পাবলিকরা যদি জানতে পারি যে বিক্রি হচ্ছে, আমরা কিনি। কেন? কারণ গভর্নমেন্টের যে বন্ড গুলো হয় এইগুলোতে আমরা লসের সম্ভাবনা নেই, গভর্নমেন্ট আমাকে রিটার্ন দেবেই। আমি যখন এটাকে রিটার্ন করবো গভর্নমেন্ট আমাকে রিটার্ন দেবে। তাই গভর্নমেন্টের যে বন্ড, এই বন্ড মানে যে ধরো এটা নিজেরা ক্রিয়েটও করতে পারে অথবা কোনো প্রপার্টির থেকেও তৈরি করতে পারে, যে এটা একটা বন্ড তৈরি করলাম এই প্রপার্টির রেসপেক্টে, এটা হচ্ছে পাবলিকের কাছ থেকে আমরা বন্ডটা বিক্রি করলাম আর টাকা নিলাম। বা গভর্নমেন্ট এমনি একটা বন্ড তৈরি করলো যে এইটা কোনো একটা ধরো পেপারে যাবতীয় কিছু লেখা আছে, ধরো এই পেপারটার দাম 20,000, ঠিক আছে? পেপারটার দাম তো 20,000 হবে না। এবার এইটা ধরো গভর্নমেন্ট তো নিজে বিক্রি করবে না, ওরকম ভাবে গভর্নমেন্ট বিক্রি করে না, কমার্শিয়াল ব্যাংকে দিলে কমার্শিয়াল ব্যাংক মেনলি তারা বেশি কিনে নেয়। এলআইসি কোম্পানি বেশি কিনে নেয়, কারণ এটা লস হওয়ার চান্স নেই। আর এলআইসি কি করে, এবার কমার্শিয়াল ব্যাংক বিক্রি করছে, সেল করছে, আমি যদি কোনো কিছু বিক্রি করি তার রেসপেক্টে কি পাবো? টাকা। তো যদিও বিক্রি করে ও পাবে কি, মানি, টাকা, তাই তো? এবার ও দিচ্ছে কি একটা বন্ড পেপার, সেই পেপারটা এবার এখানে দিলে বলছে আমি যদি কিনি আমি এই পেপারটা পাবো, রেসপেক্টে আমাকে দিয়ে দিতে হবে টাকা। এটা ধরো দাম ধরো 20,000 টাকা। এবার 20,000 টাকা আমি যদি ব্যাংকে রাখি, ব্যাংক আমাকে 5% ইন্টারেস্ট দেবে। আমি যদি ফিক্সড ডিপোজিট করি আমাকে একটু বেশি দেবে, 6% কি 7% দিলেও তাও দেয় না, দেবে। এবার ফিক্সড ডিপোজিট ধরো 5 বছরের জন্য করতে হয়, ঠিক আছে? সেরকম ভাবে যে টাকা রিটার্ন পাবো, বললো সেন্ট্রাল ব্যাংক বললো যে আমি তার থেকে অনেকটা বেশি দেবো, ঠিক আছে? 5% ইন্টারেস্ট হলে তোমার মোটামুটি ধরো কত টাকা হতে পারে, আমি ধরো ধরলাম যে এখানে কমার্শিয়াল ব্যাংকে দিলে আমি 5 বছর পরে এক্সট্রা পাবো আরো 2,000 টাকা, একটু বেশি পাবো। 2,000 টাকা রেখেছে তো, আমি এখন ক্যালকুলেশনটা করতে পারছি না, কারণ হচ্ছে কি বলে অনেকটা মাস করাতে হবে, আর এতে দিলে চলে আসবে যদিও। যাই হোক, আমাকে যে টাকাটা রিটার্ন দেবে বলছে, ধরো আমি এখানে ধরলাম 20,000 টাকা জমা রেখেছি, আমি হয়তো পাবো 5,000 টাকা, একটা গেস করলাম। কে দিচ্ছে? কমার্শিয়াল ব্যাংক। কিন্তু সেন্ট্রাল ব্যাংক বলছে আমি তোমাকে 8,000 টাকা, তুমি যদি আমার বন্ড পেপারটা কিনে নাও 5 বছর পরে আমি তোমাকে 8,000 রুপিস কি দেবো, রিটার্ন করবো। আর এখানে তোমার আমাদের কি হয়, ব্যাংক রেট মাঝে মাঝে কমতে, ব্যাংক রেট না, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বা এইগুলো মাঝে মাঝে কমে বাড়ে, হ্যাঁ। আর এ বলছে ওইরকম কমে বাড়ে কিছু হবে না, আমি যেটা বলে দিচ্ছি সেটাই আমি রিটার্ন করবো। তাহলে আমার জন্য কোনটা বেশি প্রফিটেবল? সেন্ট্রাল ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিট বা সেভিং ডিপোজিট, নাকি সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড পেপার কেনা? বন্ড পেপার কেনা। তুমি বুঝতে পারছো, সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকে তুমি যে টাকাটা রাখছো সেটার উপরে যে ইন্টারেস্ট দিচ্ছে তার অনেকটা বেশি ইন্টারেস্ট দেবে কে?
সেন্ট্রাল ব্যাংক তুমি যদি তার বন্ড পেপার কেনো, ঠিক আছে, এখানে হয়তো টার্মস এন্ড কন্ডিশন থাকবে যে তুমি 5 বছরের আগে কোনোভাবেই তুলে নিতে পারবে না। আবার নাও থাকতে পারে, অনেকে বন্ড গুলো বিক্রিও করতে পারে, অনেকে বন্ড বিক্রিও করে দেয় অন্য লোককে, এরকমও করা যায়। আমি সেদিন কি একটা দেখতে গিয়ে দেখছিলাম যে বন্ড কেন হচ্ছে মানুষ বন্ড বিক্রি করে দেয়, বা আমি পরে ওটা ওটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 13-এ আছে, বললাম তো। তো যাই হোক, এখানে ঘটনা কি ঘটলো, তাহলে মানুষ কি করবে, সেন্ট্রাল ব্যাংক যদি এরকম একটা অফার দেয় তখন লোকে কি করছে, এরকম একটা পেপার কিনছে। এই পেপারটা নিয়ে তুমি কি কোনো দোকানে গিয়ে বলতে পারবে এই পেপারটা দিচ্ছি, তুমি আমাকে চাল দাও, গম দাও, ডাল দাও? পারবে না। তাহলে তোমার হাত থেকে টাকা চলে গেল। হ্যাঁ, আর টাকাটা সরাসরি চলে গেল কোথায়, একেবারে সেন্ট্রাল ব্যাংকে। তাহলে মানুষের হাতে টাকা কি হয়ে গেল, কমে গেল। মানুষের হাতে টাকা কমে গেল মানে এবার ক্রেডিট কন্ট্রোল হয়ে গেল। কি করতে পারবে, যে ইনফ্লেশনটাকে কমাতে পারবে, যা বা গভর্নমেন্টের হয়তো টাকার দরকার আছে, গভর্নমেন্টকে দেবে, যে কোনো কাজ করতে পারে। এইটাকে আমরা বলছি, যেহেতু এইটা সেন্ট্রাল ব্যাংক সরাসরি পাবলিকের সঙ্গে বা সরাসরি পাবলিকের সঙ্গে কাজ করছে, বা কমার্শিয়াল ব্যাংকেও হতে পারে, আদার্স ব্যাংকেও হতে পারে, করছে, তাই এটাকে আমরা বলবো কি, ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, যদি লোকের কাছ থেকে টাকাটা তুলে নেওয়ার প্রয়োজন হয় তখন সেন্ট্রাল ব্যাংক কি করছে, বন্ডটাকে বিক্রি করে। আর যদি লোককে টাকা দেওয়ার ইচ্ছে থাকে তখন কি করবে, এরাও বন্ড বিক্রি করে, কমার্শিয়াল ব্যাংকও বন্ড বিক্রি করে, এই আদার্স ফিনান্সিয়াল ব্যাংকও বন্ড বিক্রি করে, এদের কাছ থেকে তখন বন্ড কিনবে, অথবা যে বন্ডগুলো বিক্রি করেছিল সেইগুলোকে রিটার্ন নিয়ে নেবে। যদি দেখে যে এদের কাছ থেকে আমি কি করব, এদের কাছ থেকে পাবলিককে আমি এবার টাকা দেব, এটা তো পাবলিক কাছ থেকে টাকা তোলার জন্য এই কাণ্ড করবো, এবার কমার্শিয়াল ব্যাংক চাইছে, এই সেন্ট্রাল ব্যাংক চাইছে এবার আমি পাবলিককে টাকা দেব, টাকাটা দেবে কি করে, তখন বলবে যা বন্ড ছিল সেগুলো আমি কি করব, আবার তোমাদেরকে রিটার্ন করে দেবো, বন্ডগুলো তোমরা যে বন্ডগুলো নিয়েছো আমাকে দাও, আমি টাকাটা রিটার্ন করবো। তখনও কি হয়ে যাবে, লোকের কাছে টাকা চলে আসবে, আবার এক্সট্রা টাকা আসছে। এটা হচ্ছে কি বলে, যেটা বললাম যে এটা ওপেন মার্কেট অপারেশন। আর এখানে এক্সট্রা কিছু লিখেছি কিনা আমি একটু দেখছি। মানে বন্ড গুলো হুম। ওই গভর্নমেন্ট সিকিউরিটিকে পাবলিক ব্যাংকে অ্যাক্সেস করতে পারে। জানতে পারে কিনা জানতে চাইছো? হ্যাঁ, মানে কি কিনছে, কে কে কিনছে জানতে পারবো না, কে কিনছে জানতে পারবো না, কিন্তু কি বলে, তুমি কিনতে চাইছো, কখন বিক্রি হচ্ছে, কবে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবে, কিন্তু আমি কিনেছি কিনা তুমি সেটা জানতে পারবে, বা তুমি কিনেছো তুমি বিক্রি করেছো সেটা আমরা জানতে পারবো। নগদ অর্থ ক্রয় করে এবং ঋণপত্র বিক্রি করে। আচ্ছা ম্যাম, বলো। ম্যাম বলছি আওয়াজটা খুব কম আসছে। আবার আওয়াজ কম আসছে, খুব কম আসছে আওয়াজ। ম্যাম আওয়াজ শোনা যাচ্ছে না। ঠিক আছে, লেফট নিয়ে জয়েন করো। দেখ, এবার আরেকটা ঘটনা এখানে বলি, সেটা হচ্ছে যে ধরো এটা পাবলিকের কথা বলেছিলাম, এবার ধরো শুধু তো পাবলিক একার লোক নেই, লোক তো কমার্শিয়াল ব্যাংকেরও রয়েছে। কমার্শিয়াল ব্যাংক কি করলো, বন্ড পেপার কিনে নিল। কমার্শিয়াল ব্যাংক যদি বন্ড পেপারটা কিনে নেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের টাকা কোথায় যাবে, সেন্ট্রাল ব্যাংকে চলে গেল। এবার কমার্শিয়াল ব্যাংক তার কাছে নিজের কাছে টাকা রাখে কেন, পাবলিককে লোন দেবে বলে, কিন্তু তার টাকা সে যদি বন্ড সেন্ট্রাল ব্যাংক থেকে কেনে তাহলে তার টাকা কি হলো, চলে গেছে, সে আর লোন দিতে পারবে না। তাহলে দেখো দুদিক থেকে, একটা হচ্ছে পাবলিক নিজে সেন্ট্রাল ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, তার কাছে হাতে টাকা নেই। সেকেন্ড, কমার্শিয়াল ব্যাংক বা এই যে আদার্স ফিনান্সিয়াল যে এইগুলো, এরাও যদি এদের সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড কেনে, কাছ থেকে বন্ড কেনে, তাহলে কি হবে, এদের টাকাটাও চলে যাবে এখানে, আর এরা কি করতে পারবে না, লোন দিতে পারবে না। আমরা লোন আনতে গেলে অনেক রকম বাহানা দেখাবে, সিভিল ভালো নেই, এই ভালো নেই, এত টাকা এত বড় একটা মর্টগেজ দিতে হবে,
আমি পারবো না দিতে, হচ্ছে যে কি বলে সেন্ট্রাল ব্যাংকের অনেক রুলস এন্ড রেগুলেশন এসে গেছে, আমরা দিতে পারছি না, এরকম ধরনের কথা বলবে, তাই তো? বলে কি করবে, লোনটা দেবে না। এইরকম ভাবে এই কাজগুলো করবে। এটাই ছিল। আচ্ছা তুমি একটুখানি পড়ো তোমার বইতে কি লেখা আছে, তোমরা সবাই বই পড়ো, বইটা পড়ো, দেখো কি আছে। তোমাদের বইতে অনেকটা লেখা আছে, 1 2 3 4টে প্যারাগ্রাফ পড়লেই বুঝতে পেরে যাবে। আজকে আরেকটা জিনিস করে ছেড়ে দেবো, সেটা হলো, তোমাকে 1:30টায় ছাড়লে অসুবিধা নেই তো? নাই। দেখ, রেপো রেট, এরপরে যেটা করবো সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট আর রিভার্স রেপো রেট, এইগুলোই মেন। প্রাইমারি রেটের পরে রেপো রেটটা বাড়ানো ভালো ছিল। ঠিক আছে। এটা একেবারেই ব্যাংক রেটের মতো। ধরো তোমার বইতে কি লিখেছে একটু ডেফিনেশনটা বলো তো। জয়দেব সবচেয়ে ডেফিনেশন নেই, বাট রেপো রেটটা দেয়নি না। না, Repo rate is the rate at which the central bank of a country, RBI in the case of India, lends money to commercial banks to meet their short-term needs. Hmm. The central bank advances loans against approved securities or eligible bills of exchange. ব্যাস ছিল। এবার বলছে আগেরটা কি ছিল, আগে আমরা যখন ব্যাংক রেট পড়েছিলাম সেটা ছিল লং টার্ম লোন, আর এটা শর্ট টার্ম লোন, জেনারেলি একদিন, ওয়ান নাইট। ধরো তোমার খুব টাকার প্রয়োজন, মানে এটা অনেকেরই হয়, যে আজকে ধরো তোমার এটা কোনো চেক পাস হবে, ঠিক আছে, তোমার এ থেকে চেক পাস হবে, কিন্তু তোমার ব্যাংকে অতটা টাকা নেই। তুমি কিছু একটা জিনিস, তোমার বিজনেসের জন্য তোমাকে কি তুমি যে কোম্পানির প্রোডাক্ট নাও সেখানে চেক পাস হবে, তারা তো তোমার তারা কি করে, আগে টাকা নেয় তবেই তোমাকে প্রোডাক্ট দেয়, তারা কিন্তু আগে প্রোডাক্ট দিয়ে চলে যায় না। আমরা এমনিতে কি করি, মানে এমনি দোকানগুলো কি করে, যে তোমাকে বিক্রি করে দিল, আমরা ধারে কিনি আবার পরে টাকা দিয়ে, এরকম তো করে অনেক পাবলিক। কিন্তু আহ তারা যখন কোম্পানি থেকে কিনে নিয়ে আসে তারা এই সুযোগটা পায় না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোনো সুযোগ থাকে না, কোম্পানিকে কি করতে হয়, টাকাটা আগে দিতে হয়, তবেই কোম্পানি কি করে প্রোডাক্ট পাঠায়। এবার কি হয়, এরা তো আর ক্যাশ টাকা নেয় না, চেক চেক লিখে দিতে হয়, চেকটা এবার পাস হবে। তুমি ধরো চেক লিখে দিলে, এই ডেটের একটা চেক লিখে দিয়েছো, সেই ডেটে পাস হবে। এবার তুমি তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকদিন ট্রানজাকশন হচ্ছে, এবার ধরো তুমিও কাউকে বিক্রি করেছো, সেও হয়তো তোমাকে চেক দিয়েছে। কি বললাম, যে আমি একটা পাবলিক দিয়ে বোঝাই। হ্যাঁ বলো। ম্যাম ওর অসুবিধা হচ্ছে, ওই বলে জয়েন হতে পারছে না। কে? লুৎফা? আচ্ছা, হ্যাঁ ম্যাম। জয়েন হতে পারছে না? ওই তো জয়েন হয়েছে। কি বলছিলাম, যে ধরো একজন লোক কি করেছে, এটা ধরো কোম্পানি, है तो हुए वालों बोले क्या मांगने का, लेकिन मैं सरदार है लोग जरे मैसेज करेंगे क्या बोलते जी श्री काटी बैंक बोला हम वो जो रास्ता बड़ा लग रहा है मकर ले जाते तेरा বুঝতে পারছো? अरे म्यूट कर भाई म्यूट कर কি বলতো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। বাড়ির লোকের সাথে কথা বলতেছে, বাড়ির লোকের সাথে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওদের ল্যাঙ্গুয়েজ বোঝাটা কিন্তু একটু অন্যরকম লাগবে, কারণ ওরা সবাই ডিস্ট্রিক্টে থাকে, তো ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, তোমরা যদি আমি কোনো সময় বুঝতে না পারি, আমি জেনারেলি বুঝতে পারি মোটামুটি। হ্যাঁ, তো যদি কোনো সময় হয় যে বুঝতে পারছি না, আরেকবার বলবো। আচ্ছা, কোম্পানি একটা, এটা হলো
একজন হোলসেল সেরা স্পেলিং ঠিক লিখেছি, এসি ডবল এর হবে, তাই? হ্যাঁ। আর এইটা হচ্ছে কনজিউমার না, এটা হচ্ছে তোমার এই কি বলে রিটেলার। ঠিক আছে, রিটেলার স্পেলিং ঠিক লিখেছি। এবার ধরো এটা আগে এটা দিয়ে বোঝাই, তারপর এটাকে বোঝাচ্ছি। একে বিক্রি করেছে, এ কি করেছে, পয়সা দেয়নি, কি দিয়েছে, চেক দিয়েছে। চেকটা দিয়েছে ধরো আজ থেকে, আজকে কত তারিখ, 17, 18, ধরো এ দিয়েছে 20 তারিখের একটা 20 তারিখ চেক লিখে দিয়ে দিয়েছে, তাই তো? দিয়ে এবার করলো, এবার এ হয়তো ধরো এবার এই লোকটা একে দিয়েছে, এর কাছ থেকে মাল নিয়ে নেবে, একে আগে থেকেই টাকা পেমেন্ট করতে হবে। ও দেখলো এই লোকটা তো 20 তারিখে আমাকে টাকাটা দিয়ে দেবে, তাহলে আমি একটা কাজ করি, আমি এটা হচ্ছে 21-এ আমি একটা চেক পাসের মানে আমি একে টাকা দেবো, 21-এর একটা চেক দিয়ে দিয়েছি, বুঝলো? এবার একে তো আরো অনেক কেনাকাটা করতে হচ্ছে বা লোকের সঙ্গে ট্রানজাকশন করতে হচ্ছে। দেখা গেল যে তুমি 20 তারিখে চেকটা এ হয়েছে, চেকটা পড়েছে, কিন্তু ধরো কোনো কারণে চেকটা ক্যাশ হয়নি, হতেই পারে, অনেক সময় আমাদের চেক পড়ে গেছে অথচ চেক ক্যাশ হতে 3 দিন লেগে গেছে, এরকম অনেক ঘটনা ঘটে। তো সেই রকম কিছু হয়েছে, ধরো এর কাছে টাকাটা নেই, এর ব্যাংকে নেই। এবার কোম্পানিতে এ তো ওই 21 তারিখে ব্যাপারটা ট্রানজাকশন করে দেখবে, তখন যদি দেখে যে এর কাছে টাকা নেই, তাহলে চেকটা বাউন্স করে যাবে। বাউন্স করে গেলে এই এর কাছ থেকে টাকা কাটবে, ব্যাংকের যদি চেক বাউন্স করে, যে জমা দিয়েছে তার কাছ থেকেও টাকা কাটবে, আর যার ব্যাংকের চেকের জন্য বাউন্স করেছে তার কাছ থেকেও টাকা কাটবে। কি বলছি বুঝতে পারলে? দুজনের কাছ থেকে কাটবে। মানে আমি প্রথম যখন চাকরিতে ঢুকেছিলাম, প্রথম মাসের মাইনেটাই আমার এরকম হয়েছিল, আমি জমা দিয়েছি, বাউন্স করেছে। আর মানে লোক কত রকমের হয় ধারণা করতে পারে না। নতুন মানে সবে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করতে গেছি, আমার কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, প্রথম একটা চেক পেয়েছি, ভালো ব্যাপার, জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আমি জানি আমার টাকা ঢুকে গেছে। আমি প্রায় সপ্তাহ 2 পরে গেছি, গিয়ে ব্যাংক চেক করছি, ও বাবা, আমি এটিএম চেক করছি, তখন দেখছি যে আমার তো ব্যালেন্স বাড়েনি। ব্যাংকে গেছি, আপডেট করেছি, তখন দেখলাম উল্টে আমার টাকা কেটে নিয়েছে। 1 সপ্তাহ পরে গেছে, আমার কাছ থেকে যখন আমাকে দেখিয়েছে ডেবিটের এত টাকা দেখিয়েছে ব্যাংকে, হচ্ছে এটা কি বলে ফোনে মেসেজ এনেছে, ওই কি বলে তখন ওই ফোন নাম্বারে মেসেজ আসবে সেই ব্যবস্থা করে রেখেছিলাম। আমি অনেকদিন আগের কথা বলছি, 2014 না 15, 2015 মানে আজ থেকে অনেকদিন আগে। তখন এইভাবে মানে আমাদের এত মেসেজ আসতো না ব্যাংক থেকে, তখন ওই খুব আর্জেন্ট মেসেজ গুলোই আসতো, এখনো আর্জেন্ট মেসেজই আসে, টাকা জমা পড়লে টাকা তুললে আসতো, বা টাকা কেটে নিলে অবশ্যই মেসেজ আসতো, টাকা জমা পড়লে না আসলেও টাকা কাটলে না মেসেজ একদম আসতেই আসতো। তো আমি গেছি যে কি বলবো, এবার আমি তো এই থেকে অফিস থেকে ছুটিও পাই না, এমনই বাজে অফিস যে ব্যাংক থেকে টাকা কেটেছে, আমি সেটা আপডেট, ওইটা তো আপডেট করতে যেতে হবে, নাহলে আমি জানবো কি করে, ছুটিও দেয় না। এবার তখন একদিন আমি বলছি যে স্যার দেখুন, আমার না ব্যাংকে কেন কারণ জানি না 124 টাকা কেটেছে, আমি হচ্ছে ব্যাংকের বইটা আপডেট করে তবে অফিসে ঢুকবো, আমার আসতে দেরি হবে। না তোমার ব্যাংক কোথায়? আমার বাড়ির কাছে। আর আমি অফিস যেতাম হাজরাতে, আমি বললাম আমার আসতে 1 ঘন্টা দেরি হবে, দরকার হলে 2 দিন ধরে আমি আধ ঘন্টা এক্সট্রা কাজ করে দিয়ে যাবো। মানে মাথাটাই গরম হয়ে গেছে, অনেকদিন ধরে বলছি স্যার আমি না একদিন দেরি করে আসবো, কথা শুনছেন। এবার আমি যখন বলেছি ওনাকে যে আমার টাকাটা কেটেছে,
উনি জানেন কেন কেটেছে, উনি উত্তর দেয়নি। দিয়ে যখন দেখলাম যে তখন এবার ওখানে তো লেখাটা দেখাচ্ছে যে একটা চেক বাউন্স হয়েছে, তাই জন্য আপনার টাকাটা কেটেছে। মানে আমি জমা দিয়েছি, আমার টাকা কেটেছে, ওনার কাছ থেকেও কিন্তু কেটে নিয়েছে, ওনার কাছ থেকে এক্সট্রা টাকা কাটে। আমার কাছ থেকে যত না কাটে, উনি যেহেতু মানে চেক বাউন্স করাটা হলো ব্যাংকের মানে মানে যার আমি একটা চেক লিখলাম, এই চেকটা যদি বাউন্স করে তাহলে আমার ফাইন হবে, বেশি টাকা ফাইন হবে, যে তুমি তোমার ব্যাংকে টাকা নেই তাও তুমি কেন লোককে চেক দিয়েছো, অন্যায়। ঠিক আছে, এবার তো যখন দেখলাম, লিখে গিয়ে বললাম স্যার চেকটা তো বাউন্স হয়েছে, এই চেকটাই বাউন্স হয়েছে, তো তার জন্য তো আমার টাকাটা কেটেছে। তখন উনি বললেন হ্যাঁ এটা হয়েছে, তোমাকে টাকাটা ক্যাশ দিয়ে দেওয়া হবে, তোমাকে এবারে আর চেক দেওয়া হবে না, ক্যাশ দেওয়া হবে। তো আমি তখন এতটাই লাজুক ছিলাম, তাকে বলতে পারিনি যে আপনার জন্য তো আমার 124 টাকা কেটেছে, ওই টাকাটা দেবেন আমাকে, এখন বলে দেবেন। এখন এরকম কিছু হলে 124 টাকা আমার কেটেছে, বলতে পারিনি, আর সেও দেয়নি। মানে কি বলবো, এদের জন্য না মুখে খুব খারাপ ভাষা চলে আসে আর কি। কিরকম টাইপের লোক একবার ভেবে দেখো, বড় কোম্পানি চালায়, তোমার কতগুলো কম্পিউটার সেন্টার আছে ওনার জানো? শখের বাজারে একটা আছে, চৌরাস্তায় একটা আছে, বজবজে একটা আছে, হাজরায় একটা আছে, 4টে কম্পিউটার সেন্টার চায়। এখন হয়তো আরো বাড়িয়েছে, আমি 2015 সালের কথা বলছি। মানে লোকের সঙ্গে এরকমই বিজনেস করে লোক। তো যাই হোক, এটা বলার ছিল। তো এইরকম যদি এই লোকটার ক্ষেত্রে হয়, কোম্পানিতে চেক দেবে আর বাউন্স হয়ে গেল, কোম্পানির কাছে ওর ইমেজ খারাপ হবে, আবার ব্যাংক থেকে তো কাটবেই। আর এদের যদি মানে বিশেষ করে এই ধরনের যাদের এ হয়, ওই কি বলে কারেন্ট অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট গুলোতে আরো বেশি টাকা কাটে, প্রায় 500 টাকার কাছে, 500 না 800 টাকা কাটে। ভাবতে পারছো, বিশাল বাজে ব্যাপার। তো এরকম ঘটনার জন্য তখন এরা কি করে, ওই যেদিন দেখে যে আমার কাছে টাকা নেই, তখন লোকের কাছে টাকা ধার চায়, যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে প্লিজ, নাহলে আমার সেটা নষ্ট হয়ে যায়, বা এত টাকা বাউন্স করলে এত টাকা দিতে হবে। তো এটা ওভারনাইট, আমি কালকেই তোমাকে টাকাটা রিটার্ন করবো। ও তো পারবে কালকে টাকাটা রিটার্ন করতে, কারণ এই চেকটা যখনই ক্লিয়ার হয়ে যাবে ও তখন রিটার্ন করে দিতে পারবে, খুব একটা হয়তো সেই দিনেই পারবে, এরকমই হতে পারে। ঠিক আছে, তো সেই রকম সিচুয়েশন কার হতে পারে, কমার্শিয়াল ব্যাংকেরও হতে পারে। আমি এটা একজন পাবলিক হিসেবে তোমাকে বোঝালাম, কমার্শিয়াল ব্যাংকের এরকম করে আর্জেন্ট সিচুয়েশন, আমার আজকেই টাকা লাগবে, আমাকে দিতে হবে পাবলিককে বা কিছু, আমাকে টাকা দাও, সেন্ট্রাল ব্যাংকের কাছে গেছে, আমি কালকেই তোমায় রিটার্ন দেবো। ওভারনাইট, শর্ট টার্ম ওভারনাইট, জেনারেলি রিপোর্টটা ওভারটাইম হয়। এবার তুমি ভাবো, ধরো এইরকম আমি কোনো লোকের কাছ থেকে টাকা নিয়েছি, ধার নিয়েছি, আমার কোম্পানি আমার হচ্ছে এ আছে হোলসেলার, আমি কারোর কাছ থেকে ধার নিয়েছি, সেই লোকটা আমাকে টাকা যে দেবে, সে যদি ইন্টারেস্ট নেয়, বেশি ইন্টারেস্ট দেবে না কম ইন্টারেস্ট দেবে ওই টাকাটার জন্য? আমাকে কি বলবো, আমার খুব বিপদে হেল্প করছে, তো বেশি ইন্টারেস্ট নেবে না? বেশি ইন্টারেস্ট নেবে, তাই জন্য রেপো রেটটা কি হয়, বেশি ইন্টারেস্ট হয়। এটা আমরা লিখলাম শর্ট টার্ম লোন, এড়িয়ে যাবে রেপো রেট। এখন রেপো রেট কত চলছে? মানে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের রেট। না না সরি, বোঝা গেল? এখন রেপো রেট চলছে 6.50, রেপো রেট কমে গেছে, রেপো রেট কম নিচ্ছে, ব্যাংক রেটের থেকে রেপো রেট কম নিচ্ছে। তো এ থাকতে পারে 6.7। শর্ট টার্ম লোনটা যে নিচ্ছে, তো তারপরে কি করছে কমার্শিয়াল? কাউকে হয়তো লোন দিয়েছে বা কিছু, মানে চেক বাউন্স করলো, বাউন্স না, এর ক্ষেত্রে চেক বাউন্সের ওরকম ব্যাপার নেই, কোনো কারণে হয়তো ওর কাছে লোন চেয়েছে কেউ, বা ধরো আমি মর্টগেজ রেখেছিলাম, বা আমি হচ্ছে কি বলে সব আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আমি লোন নিতে চাইছি,
আমি সেই দিনেই টাকাটা তুলবো, আমার সব ক্লিয়ার আছে, আমার অ্যাকাউন্টে আছে টাকাটা, কিন্তু আমাকে তোলার জন্য তো আমার ক্যাশ টাকা দরকার আছে। তো সেরকম ধরো সিচুয়েশন হলো, অথবা ধরো আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আজকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু অ্যাপ্রুভ করতে পারছে না কারণ ব্যাংকের কাছে টাকা নেই। তো ব্যাংক তখন হচ্ছে এর কাছ থেকে নিয়ে করে দেয়। তো ব্যাংকেরও টার্গেট থাকে যে অন্য জায়গা থেকে আমি টাকাটা পেয়ে যাবো, অন্য কাউকে লোন টোন দেয়, বা অন্য কোনো কাজও হতে পারে। তো এরকম ধরনের শর্ট টার্ম লোন নিয়ে থাকে আমরা। এখন রেট কত চলছে? 6.5। এবার সেম ভাবেই তোমরা এটা লিখবে, কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কিন্তু অ্যারো দুটো উল্টো দিবে। অপোজিট অ্যারো দুটো অপোজিট হবে। এটা হচ্ছে রিভার্স। রিভার্স রেপো রেট, বিপরীত রেপো রেট, বাংলায় লেখো বিপরীত রেপো রেট, বাংলায় লেখো বিপরীত রেপো রেট। রিভার্স রেপো রেটটা কি? উল্টো। ধরো সেন্ট্রাল ব্যাংকের কোনো টাকা প্রয়োজন হয়েছে, হয়তো এ চাইছে টাকা, কি বলে, গভর্নমেন্ট হয়তো সেন্ট্রাল ব্যাংকের কাছে গিয়ে বলছে আমার টাকা চাই, বলতেই পারে। অথবা ধরো হচ্ছে বিদেশি কোনো লোন রিটার্ন করতে হবে, টাকা দরকার, বিভিন্ন হতে পারে। রিজার্ভ ব্যাংকেরও তো টাকার দরকার হয়, তখন হয়তো কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে নেবে। তখন এরকম যদি লোন নেয় কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে, তখন তাকে কমফর্ট সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে কি দেবে? রিভার্স রেপো রেট দেবে। এবার রিভার্স রেপো রেটের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে রেপো রেট যেই রেটটা ছিল, রিভার্স রেপো রেট কি অত হবে, নাকি কম হবে, নাকি বেশি হবে? আমরা কমার্শিয়াল ব্যাংক কার উপরে ডিপেন্ড করে? সেন্ট্রাল ব্যাংকের উপর, কিন্তু সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের উপর ডিপেন্ড করে না। তাই কমার্শিয়াল ব্যাংক যখন সেন্ট্রাল ব্যাংকের কাছে গেছে বিপদে পড়ে, ও তার কাছ থেকে বেশি টাকা নিচ্ছে, ইন্টারেস্ট বেশি নেবে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংকের কাছে এসে বিপদে পড়ে এসেছে, তার বেলা কিন্তু আর বেশি চেয়ে দেবে না, খুব কম দেবে। কত দিচ্ছে? 3.3। এও নিয়েছে টাকা। বুঝছো ব্যাপারটা? মানে আমি আমার বাবার কাছে গেলাম বিপদে পড়ে, বাবা বললো আরে ভাই ঠিক আছে দিতে পারি, তো তাই জন্য তোকে এত এত কিছু দিতে হবে। যদিও বাবা মায়েদের সঙ্গে এটা হয় না, উল্টোটাই বরং হয়। এবার বাবা মা বিপদে পড়ে তোর কাছে আসলো, তখন বললো আমি তো এত কিছু তোকে দিতে পারবো না, তুই আমাকে দিচ্ছিস, তুই তো ছেলে, তুই তো মেয়ে, আমাকে তো দেখার কর্তব্য তোর, একদিন তোকে দেখেছি, বলতেই পারে। যদিও বাবা মা এটা করে না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে নিয়েই যা। চল হলো মোটামুটি। পড়ো, তোমাদের বইতে নেই। যদি ক্লাস 11 এর বই থাকে, রেপো রেট, ব্যাংক রেট, আমি রেপো রেট ব্যাংক রেটটা পাঠাবো। 11 এর বইটা কি আছে তোমাদের হাতের কাছে কারো? আছে? বই বাড়িতে আছে, তোমাদের হাতের কাছে আছে 11 এর বইটা? আছে, কালকে বের করতে হবে। কালকে বের করতে হবে, ঠিক আছে আমি পাঠাবো। আমাকে একটু মনে করো রেপো রেট, ব্যাংক রেট আর রিভার্স রেপো রেটটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার এই ক্ষেত্রেও কি হচ্ছে, যদি রেপো রেটের ক্ষেত্রে বললাম না, রেপো রেটের ক্ষেত্রে রেপো রেট যদি বাড়িয়ে দেয়, যদি রেপো রেটটা আরো বাড়িয়ে দেয়, তাহলে কি হবে? ব্যাংক কি করবে? ব্যাংক তখন পাবলিকের কাছ থেকে যে ইন্টারেস্টটা নেয় সেটাকেও বাড়িয়ে দেবে। তো পাবলিক তখন লোন নিতে চাইবে না, শর্ট টার্ম লোন, বা পাবলিকও নিয়ে থাকে এরকম ধরনের শর্ট টার্ম লোন, যে 1 মাসের জন্য বা কিছু এরকম লোন নিয়ে থাকে, তো পাবলিকও নিতে চাইবে না, এই ধরনের ঘটনা হয়। তো এইভাবে কি করতে পারে? ক্রেডিট কন্ট্রোল করতে। চলো, এবার আর তেমন কিছু আজকে পড়ালাম না। কালকে আমি তোমাদেরকে এই কয়েকটা ক্রিটিসিজম বলে দেবো, আর সঙ্গে এটা পড়াবো, কি বলে, পরিবর্তনীয় জমার অনুপাত, ওই সিআরআর
টা পড়াবো ওদেরকে, আর তোমাদেরকে স্যাটারডে পড়িয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে স্যাটারডে পড়িয়ে দেবো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি যে হচ্ছে আজকে আরেকটা কাজ আছে আপনার, আপনি আমাকে মানে গ্রুপে অজয় কুমার নন্দী চ্যাপ্টার 16টা পিডিএফ বানাবেন। আজকে আমি ম্যাম রিপোর্টটা পাঠাইছি ক্লাস 11 হচ্ছে কত নাম্বার চ্যাপ্টার আছে আমার কাছে? তোমার কাছে আছে অজয় কুমার নন্দীতে? কি বললে বুঝতে পারলাম না। ম্যাম ক্লাস ম্যাম আপনি এসে বলছেন না যে রিপোর্টটা ক্লাস 11 এর বই থেকে পাঠাবেন, সেটা আমি পাঠিয়ে দেব। তুমি পাঠিয়ে দেবে, তুমি আমাকে পাঠিও, আমি পাঠিয়ে দেবো সবাইকে, গ্রুপে পাঠিও না। আচ্ছা ম্যাম, আচ্ছা কত নাম্বার চ্যাপ্টার ওইটা? চ্যাপ্টার 16 এ রয়েছে। 16। অজয় কুমার নন্দীতে আছে। ম্যাম আমি পরিস্থিতি হচ্ছে আমি অজয় কুমার নন্দীর বইটা কোথায় রাখলাম, দাও তো ওই বইটা, এক মিনিট দাঁড়াও, অজয় কুমার নন্দীতে থাকলে আমি দেখে নিচ্ছি।